বউ, অনেক শীত লাগছে। ওয়েট করো, কম্বল বের করে দেই। নদী আয়ানের শরীরের উপরে 2টা কম্বল দিয়ে দিল। নদী রুম থেকে বের হয়ে পাশের রুমে উকি দিয়ে বলল, খচ্চর মহিলা, তোর ভাইকে যে বউ বলা শেখালি, এখন কচু বউ বউ করতেছে। আমি যদি নিজের কন্ট্রোল হারাই তোর দোষ। আতিয়া হাসতে হাসতে বলল, হা তুই আসলেই লুচ্চি হয়ে যাচ্ছস। তোর উপরে তোর ফিলিংস কাজ করছে। জামাই হয় অটোমেটিক ফিলিংস চলে আসছে। আগে তো ছোট ভাইয়ের চোখে দেখতাম, ওইভাবে খেয়াল করি নাই। পিচ্চির ঠোরজোড়া অনেক আকর্ষণীয়, আর যেটা দরকার ওইটা পারফেক্ট। আতিয়া নদীর কথা শুনে হাতের কাছে পুতুল ঢিল মেরে দিয়ে বলল, মহিলা, তুই সামনে থেকে যাবি? কুত্তা, ভুলে যাস না আমি ওর বড় বোন। কথাবার্তা সাবধানে বল। নদী পুতুল ক্যাচ ধরে আতিয়ার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল, মানে সরি জানু, আসলে খেয়াল ছিল না। শালি, তুই কেন যে ননাস হয়ে গেলি? একদিকে ভালো হয়েছে, আমার জামাইয়ের দিকে নজর দেওয়ার মতো কোনো অপশন আর তোর নাই, কিন্তু আমি চাইলে তোর জামাইয়ের দিকে নজর দিতে পারবো। নদীর কথা শুনে আতিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, মানে তুইও চাইলে এমনও হতে পারে তুই নজর দিতে পারবি না। কেন? বলবো না। আমার ভাইকে বিয়ে করবি নাকি? ওই রকমও হতে পারে। তাহলে ভালোই হবে, দুজন দুই বাড়ির বউ হব। আমি তোর ননাস, তুই আমার ননাস, আবার তুই আমার ভাবি, আমি তোর ছোট ভাইয়ের বউ। 3টা সম্পর্ক হয়ে যাবে, অন্য কাউকে চান্স দেওয়ার অপশন নাই। দুজন খিলখিল করে হাসতে লাগলো। নদী মনে পড়লে বলো, ওহো, থাক কুত্তি, তোর ভাইকে খাওয়া, মেডিসিন খাওয়া নিয়ে। যা। নদী চলে গেল। নদী নিচ থেকে খাবার নিয়ে এসে রুমে গেল। রুমে গিয়ে আয়নকে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিয়ে শুইয়ে দিল। আয়ন ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আয়ন কান্না করতে লাগলো। আতিয়া পাশের রুম থেকে দৌড়ে আসলো। আতিয়া আয়নের মাথার কাছে বসে বলল, ভাই, কি হয়েছে? আম্মুর কাছে যাব আমি। আম্মুকে কল দিয়ে আসতে বলো আপু। আচ্ছা, ওয়েট কর, আমি আম্মুকে কল দিচ্ছি। আতিয়া কল দিতে লাগলো। আয়নের আম্মু কল রিসিভ করে বলল, হ্যাঁ আতিয়া, বল। আম্মু, আয়ানের অনেক জ্বর, ও বারবার তোমাকে খুঁজছে। আমি এক্ষুনি আসছি। তুই যদি এখন এই বাসা থেকে বের হয়ে তোর ছেলের কাছে যাস, তাহলে আর এই বাড়িতে তোকে আর আশা লাগবে না। অপদার্থ ছেলের কাছে গেলে তুই এই বাড়ির সারা জীবনের মতো আশা বন্ধ হয়ে যাবে। রায়হান, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম। মান সম্মান যে শেষ করে দিতে পারে, তার মতো ছেলে আমার কোনো দরকার নাই। আয়নের আব্বু আম্মু ঝগড়া আয়নের কানে গেল। আয়ন বলে উঠল, আপু, আম্মুকে না করে দাও। আমি আর আম্মুর কাছে যাব না। আম্মুর আশা লাগবে না, আমি ঘুমাবো। আয়ন ঘুরে কান্না করতে লাগলো। আতিয়ার চোখে পানি চলে আসলো। আতিয়া বলে দিল, আম্মু, আমি দেখে নিব, তোমাকে আসতে হবে না। আম্মু, ঝগড়া করো না আব্বুর সাথে। ওই নিজেকে কি মনে করে? আমাকে বাড়ির ভয় দেখাই? আয়ান যদি ভুল করে থাকে করেছে, আর মান সম্মান কিভাবে গেল? ওদের কাজকর্মের জন্য তো সবাই আন্দাজ করতে পারছে কোনো কিছু হয়নি। চুপ থাক তুই। এইটা লুকানো জিনিস না, সবই এমনিতে জেনে যাবে। যখন জানবে ওর সাথে নদীর বিয়ে হয়েছে, তখন এমনিতে হাজার কথা উঠবে। উঠলে উঠবে, তাতে কি হয়েছে? আমি এখনই আমার ছেলের কাছে যাব। আয়ন আতিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আম্মু আসো না। তুমি যদি আসো, আমি এই অবস্থায় বাসা থেকে বের হয়ে যাব। তুমি ওইখানে থাকো, আমি যা বলি তাই কিন্তু করি, তুমি ভালো করেই জানো। বাবু, আমি আসবো না, তুই ঘুমা। আতিয়ার কাছে ফোন দে। আতিয়ার হাতে দিলে ওর আম্মু বলতে লাগলো, ওকে খাবার মেডিসিন খাইছো? নদী খাওয়াই দিয়েছে। শোন, নদীকে বল আয়ানকে যেন কোল বালিশ দেয়, আর কাঁথা দিয়ে ভালোভাবে ঢেকে দে। আর তুই ওর পাশে একটু থেকে মাথায় হাত বুলিয়ে দে, ঘুমিয়ে যাবে। আর বেশি কান্না করলে নদীকে বলে দিস জড়িয়ে যেন ধরে। আচ্ছা। আতিয়া আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। নদীকে বলল, ওকে কোল বালিশ দে। শুনছি। যত হোক আমি বোন হয়, তোর মতো তো আর পারবো না। যথেষ্ট লম্বা,
বড়ই হয়ে গেছে। বুঝেছি। আচ্ছা আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নদী আয়ানের পাশে শুয়ে পড়লে আয়ান বলে উঠল, আমার সাথে কেন শুয়ে পড়ছেন? আমি তোমার বউ হই, আমি তোমার সাথে শুইলে কিছু হবে না। ধুর, আপনি বড় মেয়ে মানুষ, আমি যথেষ্ট বড়। আমার সাথে আপনার ঘুমানো যাবে না। আম্মু বলছে আমাকে তো আর আপুর সাথে ঘুমাতে দেয় না, আম্মু শুধু ঘুম পাড়িয়ে দিয়ে যায়। আরে বোন আর অন্য মেয়েদের ভেতরে বউয়ের পার্থক্য আছে। আচ্ছা সোজা হিসাব দেই, তোমার আম্মু আব্বু দাদা দাদি চাচা চাচি যারা হাজব্যান্ড ওয়াইফ ওরা সবাই এক রুমে ঘুমায় না? হ্যাঁ আম্মু, আব্বু তো বন্ধুত্ব ঘুমাবে না। সেই রকম আমিও তোমার বন্ধু, আমি তোমার সাথে ঘুমালে কিচ্ছু হবে না। বউয়ের সাথে না ঘুমালে পাপ হবে বুঝলে, বউয়ের কাছাকাছি থাকা লাগে। এইটুকুও জানো না, ইসলামী স্ত্রীকে সময় দেওয়া, তার সঙ্গে ভালো আচরণ করা এবং তার আবেগ অনুভূতির যত্ন নেওয়া স্বামীর উপর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অধিকার। আয়ান ভুরুকুচকে তাকালো আতিয়ার দিকে। তাকালে আতিয়া বলে উঠল, নদী সত্যিই বলছে। ও আচ্ছা, তাহলে আপু আমার গুনাহ হবে না। না। নদী পাশে শুয়ে হাত এগিয়ে দিয়ে বলল, আমার বাহুতে আসো। আয়ান নদীর বাহুতে মাথা দিলে নদী আয়নের হাত পা নিজের শরীরের উপর রাখলো। আয়নের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকালে নদী বলে উঠল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দেই। আচ্ছা। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। আয়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। নদী আস্তে আস্তে আয়নকে নিজের থেকে সরিয়ে নিয়ে খাট থেকে নিচে নামলো। আতিয়া হাই তুলতে তুলতে বলল, এই ঘুম পাচ্ছে, চল খেয়ে আসি। চলো। দুজন নিচে চলে গেল। দুজন চেয়ার টেনে বসে খাবার বেড়ে খেতে লাগলো। নদী খেতে খেতে বলল, একটা জিনিস ভাবছি, কি? তোর যে ভাই সবকিছু বুঝিয়ে শুনিয়ে নিতে হবে। এখন ধর ভুল করে আমাদের বাচ্চা হয়ে গেল। আতিয়া ভুরকুচকে তাকালে নদী লজ্জে লাল হয়ে যেতে লাগলো। নদী বলে উঠল, না মানে ধর, ওকে ধরলাম। আমি তোর ভাইকে সামলাবো নাকি নিজের সন্তানদের? তোর বেষ্টু কি মরছে যে এত টেনশন করস? তোর বিয়ে হওয়ার আগেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেলবো। নিয়ে নিস, এখন খা। দুজন খাবার খেয়ে রুমে গেল। নদী আয়নের পাশে শুয়ে পড়লো। আতিয়া নদীর পাশে শুয়ে পড়লো। নদী বলে উঠল, ওইদিকে তো জায়গা আছে, ওইখানে গিয়ে ঘুমা। চিৎকার শোনার ইচ্ছে নাই। আম্মু ওকে বলেছিল এখন বড় হয়ে গেছো, আপুদের সাথে আর ঘুমাবে না, আপুদের সাথে বসে গল্প করবে। আরও সব বুঝাইছে আলহামদুলিল্লাহ। একদিন সবাই এসেছে, আমার রুম দখল করেছিল। আমার ঘুম পাচ্ছিল দেখে ওর রুমে গিয়ে ঘুমাইছি। ফাজিল স্কুল থেকে এসে আমাকে দেখে এমন চিৎকার দিয়ে বলল, আম্মু আপু পচা হয়ে গেছে, আমার রুমে ঘুমাইছে কেন? আমি তো ভেবা চাকা খেয়ে হাঁ করেই তাকিয়েছিলাম। আম্মু কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, বোঝালাম কি, আর এই পোলা কয়েক লাইন ওপরে চলে গেছে। আতিয়ার কথা শুনে নদী হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো আর বলল, ভাগ্য ভালো, আমার সময় আমাকে বিশ্বাস করছে। হাসা বন্ধ করো, ঘুমাবো। লাথি খেতে না চাইলে চুপচাপ ঘুমা। ওকে জানো, গুড নাইট। জড়িয়ে ধরিস না, জামাই পাশে আছে। কুত্তি। আতিয়া অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। নদী আয়নের বুকে হাত রেখে ঘুমিয়ে পড়ল। 4 দিন পর আয়ান ঘুম থেকে ওঠে। গানের শব্দ কানে আসলো ভেসে। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো। কয়েকটা সিঁড়ি ধাপ ধাপ করে পার করে নিচে নামছে। আয়ানের ভুর কুচকে গেল। আয়ান দেখে নদী আতিয়া আর দুজন মেয়ে ডান্স করছে। অশ্লীলভাবে ডান্স করতে দেখে আয়ান চোখ সরিয়ে নিয়ে সোজা বক্সের কাছে গিয়ে ফোন খুলে ফেলল। সবাই বিরক্ত হয়ে বক্সের দিকে তাকাতে দেখে আয়ান। নদী বলে উঠল, আয়ান কি করলে এটা? ফালতু মাইয়াগুলো। ভাই কখন উঠছোস? চুপ করো ফালতু। আরে ভাই, আমরা মজা করে নাচছিলাম। আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তাই আমরা পার্টি দিয়েছি। লুঙ্গি শার্ট এসব কি? আয়নের কথা শুনে 4 জন ভ্যাবাচাকা খেয়ে মাথা চুলকাতে লাগলো। আতিয়া তাড়াতাড়ি করে ওড়না পরে নিল। আয়ান নদীর দিকে রাগী লুক নিয়ে তাকালে নদী হাসি দিয়ে বলল, তুমি তো আমার জামাই হও, আমি এইভাবে থাকলে সমস্যা নেই। এখানে তো কোনো পরপুরুষ নাই। আমি কি ছেলে না নাকি? আমাকে দেখে কি মাইয়া মনে হয়? আয়ানের কথা শুনে আতিয়ার 2 বান্ধবী হাসতে লাগলো। নদী বলে উঠল, আরে বাবা, তুমি তো আমার হাজবেন্ড, এইভাবে দেখলে সমস্যা নাই। আরে আয়ান, ওই তোমার বউ।
তোমার সামনে উলঙ্গ হয়ে থাকলেও কোনো পাপ হবে না, বুঝলে? ছি আপু, বাজে কথা বললেন না। আপু আমি বাসায় যাব। যা। বাসায় কেন যাবে? ভালো লাগছে না, আর স্কুলে যাই না। স্কুলকে মিস করছি। ও বউকে মিস করবে না। না। আয়ন কথাগুলো বলে চলে গেল। নদী মন খারাপ হয়ে গেল। আতিয়া বলে উঠল, দূর নাচ, মন খারাপ করস কেন? ওই কি অত বুঝদার হয়েছে নাকি যে ওর জন্য মন খারাপ করস? তোর ভালোবাসা যখন বুঝবে তখন একাই চলে আসবে। ঠিক বলছে। আরে এত মন খারাপ কেন করছিস? এই তো কয়েক বছর আগে যাকে আমরা হাত ধরে নিয়ে গিয়ে দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে দিতাম, সেই ছেলে তোর জামাই, ভাবা যায়? সবাই হেসে দিল। তমা নদীকে নিয়ে লুঙ্গি ডান্স করতে লাগলো। ওদিকে আয়ন বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলল না। আয়নের আম্মু দেখে বলল, বাবু এসেছিস? আয়ন ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করছি আম্মু। আমি জানি তো আমার বাবা আমাকে মিস করছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দেব। স্কুলে যাব আম্মু, সময় নাই। তোর শরীরে অল্প অল্প জ্বর এখনো আছে, পুরোপুরি সুস্থ হয়ে নে, তারপর যাস। না, 4 দিন স্কুলে যাই নাই, আমার টিফিন দিয়ে দাও। কিরে, বউ রেখে চলে আসলি? রাফির কথা শুনে আয়ন রেগে হাতের কাছে ফুলদানি দিয়ে ঢিল মারতে যাবে। সাথে সাথে আয়নের আব্বু বলল, আয়ান, আয়নের আম্মু হাত ধরে ফেলল। রাফি ভয়ে ঢোক গিল। আয়নের আম্মু বলল, রাফি, তুই আয়ানের সাথে কোনো কথা বলবি না? আয়ান রুমে যা, আমি টিফিন তৈরি করি। ওকে। আর এই লুচ্চা যেন আমার সম্পর্কে কোনো কথা না বলে। ফালতু একটা পোলা, বিয়ে করে নাই, কিছু নাই। অন্য মেয়ের পোশাক খুলে এখন আমার বউয়ের দিকে নজর দিস, চোখ তুলে ফেলবো। এইসব কি বলিস বেয়াদব? ঠিক বলছি। এই তোর বউ তোকে এইসব শিখিয়েছে নাকি? তুই এইসব কিভাবে জানোস? রাফি কথাটা বলে চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, রাফি কি বলিস? না মানে এইসব বলা স্বাভাবিক যে ছেলে বড় আপুর সাথে নোংরামি করতে যায়। চুপ কর বেয়াদব, তোর কথা শুনলে আমার রাগ হয়। আয়ান, ওই কিন্তু তোর বড় ভাইয়া। ওকে বড় ভাই হিসেবে মানি না। ওই পচা ভাইয়া, ওই খারাপ ছেলে, ওই মেয়ে মানুষের শরীর দেখার জন্য মেয়ে মানুষের জামা পায়জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আয়নের কথা শুনে রাফি রেগে গেল। হঠাৎ করে আয়নের আপু রেগে ওর দিকে আসতে লাগলো। আয়নের আম্মু সামনে দাঁড়িয়ে বলল, আয়ান রুমে যা, আর এইসব বাজে কথা মুখে নিয়ে আসিস না। আমি আর ভয় পাই না। আমি তো মিথ্যা কথা না বলেও মিথ্যাবাদী হয়েছি। আব্বু দাদুকেও আমি ভয় পাই না। ওরা প্রচুর বিচারক, ওনারা ভুলভাল বিচার করে। আমাদের যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে দিল, কতজনকে না বুঝে কত কিছু করছে এরা। আয়ান, মুখ সামলে কথা বল। আব্বু দাদুকে এত বড় কথা বলার সাহস কই পাস? নোংরামি করস, আবার কথা বলস বড় গলায়। আব্বু, ওর শিক্ষার অভাব আছে। রাফির কথা শুনে আয়নের আপু সামনে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে প্যান্টের বেল্ট খুলে রাফিকে সজোরে বাড়ি মারল। রাফি জোরে চিৎকার দিয়ে ফুলরে গড়াগড়ি খেতে লাগলো। দাদু রেগে বলল, রাহেন, কি করলি এটা? আব্বাজান, আমার এখন কেন জানি মনে হচ্ছে আয়ান সত্যি কথাই বলছে। প্রথম তো আয়ান যে কারণ এত মায়ের খেল, তারপর ও ওই একই কথাই বলছে। আর এমনকি নদীও বলছিল। রাগের মাথায় ওদের কথা কানে নিচ্ছিলাম না। আর এখন রাফি কি বলল? ওর বউ শিখাইছে। তার মানে এখানে এই রাফির কোনো হাত আছে। আমি 2 দিন আগে আয়ানের ফ্রেন্ডের কাছে খোঁজখবর নিতে পাঠাইছিলাম। ওর বেস্ট ফ্রেন্ড সবাই এক কথা বলছে, আয়ান প্রেম কি তা বোঝে না। ওই ক্লাস করে, খেলাধুলা করে, বাসায় চলে আসে। তাহলে সেই ছেলে ওইসব কীভাবে বুঝলো? আমার মাথা কাজ করছিল না। এখন আমি ক্লিয়ার, এই রাফির কোনো হাত আছে। আব্বু, তুমি আমাকে ভুল বুঝো, মারছো, আমি কিছুই করে নেই। আব্বু মিথ্যা কথা। আব্বু ভাইয়া বউকে ধর্ষণ করতে নিয়েছিল। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলল, এই শব্দ কই শুনছস? বউ আব্বুকে বলছিল, তখন জানতে পারি এইটাকে ধর্ষণ বলে। সত্যি কথা বল, না হইলে মেরে তোর হাড্ডি ভেঙে ফেলবো। সত্যিটা বল। যদি বলস তাহলে শাস্তি কম, আর যদি না বলস
তাহলে মৃত্যু গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে। আয়নের আপু প্যান্টের বেল্ট দিয়ে মারতে লাগলো। রাফি সহ্য করতে না পেরে বলল, হ্যাঁ আমি করেছি, আমাকে ছেড়ে দাও আব্বু। আমি আর জীবনে এমন করব না। আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি নদীকে ভালোবাসি। আমি ভাবছিলাম এমন করলে নিশ্চয়ই তোমরা আমার সাথে ওকে বিয়ে দিবে। আমি নদীকে অনেক ভালোবাসি আব্বু। রাফির কথা শুনে সবে হতভম্ব হয়ে গেল। রাদু রাগে লাঠি দিয়ে বাড়ি মেরে বলল, তুই ভালোবাসোস আমাদের বলতে পারতি, আমরা তোদের বিয়ে দিতাম। তুই এমন জঘন্য কাজ কেন করলি? তোর জন্য আয়ানকে ভুল বুঝে মারছি। ওই ছোট বাচ্চা ছেলেকে মিথ্যা অপবাদ দিতে তোর লজ্জা করলো না? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। আব্বু দাদু আমাকে ক্ষমা করে দাও। আমি নদীকে অনেক সত্যি ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি কি করব আমার মাথা ঠিক ছিল না। চুপ কর। আয়ান যা, রুমে রেডি হয়ে আয়। এইসব নাটক তোকে দেখতে হবে না। দাদু আব্বু মাথা নিচু হয়ে গেল। আয়নের সামনে দাঁড়াতে তাদের নিজেদের উপরেই ঘৃণা হতে লাগলো। দাদু রাফিকে মেরে বলল, জুনিয়র একটা, তোর জন্য আয়ানের সামনে কথা বলার মুখটাও রাখোস নাই। ইচ্ছে করছে মেরে ফেলি। জানোয়ার জন্ম দিয়ে আমি ভুল করছি। জানোয়ার জন্ম আমার বাচ্চাটাকে কত মারছে। মনটা চাচ্ছে এই সামনে থেকে যা, না হলে সত্যি বড়ি দিয়ে গলা নামিয়ে দেব। রাফি ভয়ে দৌড়ে ওখান থেকে চলে গেল। আয়ন গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো। আয়নের আব্বু দাদু কিছু বলবে, আয়ন পাত্তা না দিয়ে ওর আম্মুর কাছে গেল। ওর আম্মু টিফিন ব্যাগ দিয়ে দিল। আয়ন সোজা বের হয়ে গেল সাইকেল নিয়ে। একদিন পর আয়ন স্কুল থেকে এসেছে। আয়ন বাসার ভিতরে ঢুকতে দেখে সবাই বসে আছে। নদী আয়নকে দেখে। নদী আয়নের কাছে এসে ব্যাগ নিয়ে নদী আয়নের মুখে গলায় ঘাম মুছে দিতে লাগলো ওড়না দিয়ে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নদী বলল, বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। আয়ন হাসি দিয়ে বলল, আরে বাহ, বউ থাকলে কত উপকার। আম্মু চাচি যেমন আব্বু চাচু আসলে ব্যাগ নিয়ে নেয়, শার্ট খুলে দেয়, আদর করে, তেমন আমার বউও। হি হি হি। আয়নের কথা শুনে নদীর আম্মু ফিক করে হেসে দিল। রাফি রাগে হাত মুঠো করে নিল। আয়নের দিকে তাকিয়ে নদী বলল, শার্ট খুলে দেব? না থাক বউ, শরবত লাগবে না, আমি রুমে যাব। দেন ব্যাগ। আয়ন ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। আয়নের আব্বু বলল, নদী বস। আর যে কারণে ডাকা হইছে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা বল। হেইলি করে কথা বলা আমার অপছন্দ। শরীফ ঠান্ডা হ। আঙ্কেল কি বলবেন বলেন। আসলে আয়ান নদীর বিয়েটা দেওয়া আমাদের ঠিক হয় নাই। মানে কেন ঠিক হবে না? আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা বুঝতে ভুল করেছিলাম। চাচাজান কি বলতে চাচ্ছেন সোজাভাবে বলেন। দুজন কথা বলতে লাগলো। আয়ন গোসল করে নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে আর 3টা সিঁড়ি বয়ে নামতে যাবে, তখনই দাদু বলে উঠল, বলতে চাচ্ছি যে আয়ানের সাথে নদীর বিয়েটা দেওয়া আমাদের ঠিক হয়নি। আয়ান ছোট, ওই বউয়ের ব্যাপারে কে বুঝবে। আমি চাচ্ছি ওদের ডিভোর্স দিয়ে রাফির সাথে নদীর বিয়ে দিতে। দাদুর কথা শুনে নদী দাঁড়িয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। আয়ন থমকে গেল। নদীর আব্বু বলল, রাফি কি নদীকে বিয়ে করবে এত কিছুর পর? আর আয়নের সাথে বিয়েটা আমারও পছন্দ না। ওর সাথে নদীকে মানায় না। আমি এমনিতে ওদের ডিভোর্স দিতে চাচ্ছিলাম। নদীর আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ন বলে উঠল, বউ আমি জানি ডিভোর্স মানে আমাদের বিয়ে ভেঙে যাওয়া, তুমি কি আমাকে দিবে? তুই বউ সামলাতে পারবি নাকি? তুই তো নিজে কি সামলাতে পারিস না? আম্মু সব কাজ করে দেয়, সেখানে তুই বউকে সামলাবি কী করে? আয়ন রাগে রাফির দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বলছি না আমার সাথে তুমি কথা বলবে না, আমার কথার উত্তর তুমি দিবে না? আয়ান বিয়ে দেবি করো, সাহস তো কম না। নিজের বড় ভাইয়ের মুখের উপরে কথা বলো। ভাইয়া ওই ভাইয়ের যোগ্য না, ওই ফালতু একটা ছেলে। সত্যিটা সবার সামনে প্রকাশ করে দিয়েছে। এখনও খারাপ ভাই, তাই না? ফাজলামি করো। আশিক ভাইয়া, যা জানো তা নিয়ে কথা বলো না। আতিয়ার কথা শুনে আশিক চুপ হয়ে গেল। আয়ন নদীর সামনে গেল। আয়ন এক হাত দিয়ে নদীর মুখে হাত দিয়ে নিজের দিকে তাক করে বলল, আপনি আমাকে ডিভোর্স দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করতে চান আপনি করতে পারেন, আমি হয়তো আপনাকে বুঝি না, কিন্তু আপনাকে রাফি ভাইয়ার সাথে বিয়ে আমি দিতে দিব না।
আপনি নিজেও জানেন রাফি ভাইয়া কেমন। ওই আমার নিজের ভাই হইলে কি হবে। আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না। আয়নের চোখের দিকে তাকালে দেখে আয়নের চোখে পানি টলমল করছে। আয়ন বলে উঠল, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে আমার কেমন যেন লাগছে আপনার ছেড়ে যাওয়ার কথা শুনে। অন্য কারোর সাথে কেন জানি আপনাকে ভাবতে ভিতরে কষ্ট হচ্ছে। কেন এমন হচ্ছে আমি ঠিক জানি না। এইটুকু ওলা আবার টং করা শুরু করেছে। আয়ান ওর গলার দিকে হাত ছড়া। আয়ন রেগে রাফির দিকে তাকিয়ে বলল, ও আমার বউ, আমি ওকে ধরতেও পারবো, আবার যা মন চাইবে আমি তাই করতে পারবো। তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে? শুনেন বউ, আপনি ওকে বিয়ে করবেন না? দোস্ত, আমার ভাই তোকে ভালোবাসতে শুরু করেছে, বুঝতে পারছে না এটা কি, বাট ওর কথা শুনে স্পষ্ট যে ওই তোকে ভালোবাসতে শুরু করেছে। আতিয়ার কথা শুনে নদীর খুশিতে চোখে পানি চলে আসলো। নদী আয়নের হাতের উপর হাত রেখে বলল, তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি, তাহলে সবাইকে বলে দাও আমি আমার বউকে ছাড়বো না। তাহলে আমিও এই প্রস্তাব রিজেক্ট করে তোমার সাথে থেকে যাব আয়ান। নদীর কথা শুনে আয়ন খুশি হয়ে নদীর হাত শক্ত করে ধরে সামনের দিকে ঘুরে বলল, আমি আমার বউকে ডিভোর্স দিব না। আমাদের বিয়ে আপনারা জোর করে দিয়েছেন, বাট এখন যেহেতু উনি আমার স্ত্রী, সেখানে আমি ডিসাইড করব আমার স্ত্রীকে আমি ছাড়বো নাকি ধরবো। আব্বু আম্মু দাদু আঙ্কেল আন্টি বাংলা ভাষায় আমাদের একটা কথা বলে দেয়, আমি আয়ানকে ডিভোর্স দিচ্ছি না। আমি আয়ানকে নিজের স্বামী হিসেবে মেনে নিচ্ছি। আমার বুদ্ধিমান বুঝদার স্বামী কোনো দরকার নেই। আয়ান আমার জন্য বেস্ট আছে। আমি আমার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে নিতে পারবো, বাট কোনো চরিত্রহীনকে বিয়ে করব না। আমার বিরুদ্ধে গেলে আমি বাড়ি থেকে পালাবো। বউ পালালে আমাকে আর আম্মুকে নিয়ে যাও। আয়নের কথা শুনে আয়নের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। নদীর চোখ টিপ মেরে